2024 সালের 9ই আগস্ট। এখনো দিনটার কথা মনে পড়লে ভেতরটা কেঁপে ওঠে। চলে গিয়েছিল একটা তরতাজা প্রাণ। 18 মাস হয়ে গেছে, এখনো বিচার পায়নি সে। বহু প্রশ্ন, নেই কোনো উত্তর। তবুও কেস চলছে। অভয়ার কথা ভুলে না গেলেও জীবন কিন্তু তার নিয়ম মাফিক গতিতেই চলছে। অভয়ার কেস তার মতন চলছে। আমরা সেই সময় যারা রাস্তায় নেমেছিলাম তারা এখন কতটা সেই কেসের দিকে তাকিয়ে থাকে এটা কিন্তু আমরা কেউ জানি না। সেই কেসের লাস্ট আপডেট পেতে এবং এই সংক্রান্ত আলোচনা করতে আমরা এসে হাজির হয়েছি আর.জি. কর মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিকের কাছে। কেসটার সঙ্গে তো আপনি যুক্ত ওতপ্রোতভাবে। কেসের লাস্ট আপডেটটা জানতে চাইবেন। দেখুন, কনভিকশন যেটা হয়ে গেছে, মানে সঞ্জয় রায়ের যে কনভিকশন অর্ডার, তারপরে তো ফার্দার ইনভেস্টিগেশন কন্টিনিউ চলবে বলেই সিবিআই শিয়ালদা কোর্টে জানিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই সারদা নারদার মতোই, মানে তদন্ত চলছে, তদন্ত চলবে, কিন্তু সারদা নারদা কেস বা এই কয়লা চুরি বা অন্যান্য চাকরি চুরি এই সমস্তর সাথে তো একটা রেপ অ্যান্ড মার্ডার কেস হতে পারে না। এটা অন্তত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু আজ পর্যন্ত সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। বা তদন্তের ক্ষেত্রে যদি আপনি বলেন, যেটা আমি শিয়ালদা কোর্টে গিয়ে দেখেছি, যদি আপনি সিবিআই অফিসে যান, এখানে একটা তদন্ত চালাতে গেলে কি হয়, অফিসারদের তো থাকতে হবে। অফিসাররা দেখা যাচ্ছে যে কোর্টে একটা ডেট নিচ্ছে, মানে ধরুন 1 মাস বাদে, ঠিক তার একদিন আগে সেই দিল্লি থেকে ফ্লাইটে করে আসছে, কোর্টে অ্যাপিয়ার করছে, একটা করে স্ট্যাটাস রিপোর্ট সাবমিশন করে। সেই স্ট্যাটাস রিপোর্টে দেখা যায় 1 নম্বরে পয়েন্ট 3 নম্বর, 3 নম্বরেরটা 7 নম্বর, 7 নম্বরেরটা 10 নম্বর। এই হচ্ছে সিবিআইয়ের কাজ। আদতে সিবিআই কোনো তদন্ত করে না, শুধুমাত্র কোর্টে ওটাকে বলেছিল যে আমরা তদন্ত করছি, এটা নিয়ে কোনো তদন্ত করেনি। এবং পরবর্তীকালে যেটা সুপ্রিম কোর্ট থেকে রেপ অ্যান্ড মার্ডার কেসটা হাইকোর্টে নিয়ে আসা হয় অ্যাপিল করে, এবং হাইকোর্টে প্রথম হচ্ছে সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলে, এবং পরবর্তীকালে উনি সেটাকে ডিভিশন বেঞ্চের কাছে ট্রান্সফার করেন, এবং ডিভিশন বেঞ্চে এখন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির বেঞ্চে এটা বিচারাধীন। এখনো পর্যন্ত সেই বেঞ্চে হিয়ারিং হয়নি। সেখানে আমাদের যে সমস্ত পয়েন্টগুলো ছিল, মানে একটা পিটিশন ফাইল করা হয়েছিল যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কোন কোন জায়গাগুলোয় ল্যাকুনা আছে, সেই ল্যাকুনাগুলো নিয়ে বলা হয়েছে। এখন সেটা ধরুন উঠছে, 40 নম্বরে উঠছে, কিন্তু কোনোদিনই এখনো পর্যন্ত শুনানি হচ্ছে না। 25-এ হয়তো থেমে যাচ্ছে, 15-ই থেমে যাচ্ছে। দেখুন, আমি বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে সুপ্রিম কোর্ট কেন সেদিন সুমোটো নিয়েছিল আমার জানা নেই। কারণ সুপ্রিম কোর্ট সুমোটো নিত যদি এদিকে হাইকোর্টে ঠিকঠাক করে না চলতো। কিন্তু কারোর তো কোনো পক্ষের অভিযোগ ছিল না, অন্তত যিনি নির্যাতিতা মানে ভিকটিমের যে পরিবার, তাদের পক্ষ থেকে তো হাইকোর্টের যে রায়, কারণ হাইকোর্ট অত্যন্ত দ্রুততার সাথে তখনকার তৎকালীন বিচারপতি মাননীয় বিচারপতি টি শিবগানম মহাশয় দিনের দিন সিবিআইকে ট্রান্সফার করেছিলেন। এবং আমার দেখা গত 10 বছরে যতগুলো কেস সিবিআইয়ের হাতে গেছে, এটা কিন্তু দিনের দিন হিয়ারিংয়ে যায়নি। এবং এই কেসটাই একমাত্র কলকাতা হাইকোর্টে দেখেছিলাম যে অত্যন্ত তৎপর হয়ে কেসটাকে কিন্তু সিবিআই ট্রান্সফার করেছিল। এবং তারপরে কেন একটা রবিবার দিন সেই কেসটাকে সুপ্রিম কোর্ট সুমোটো নিল তা আমরা জানতে পারলাম না। তারপরে যেটা জানতে পারলাম না যে কেসটাকে তারপরে রিলিজ করে দিল, সেটা অনেক কারণ আছে। এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেভাবে শুনানি আর হতে দেখলাম না। ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করলো, কিন্তু দেখা গেলো যে ন্যাশনাল টাস্ক ফোর্সের কোনো রিপ্রেজেন্টেটিভ পশ্চিমবঙ্গ থেকে নয়। এবার দেখুন, আমাদের যারা আন্দোলনকারী আছে, যারা পার্টি আছে, তারাও এই ব্যাপারে অবজেকশন কতটা করেছে এটা নিয়ে সন্দেহ আছে। মানে অবজেকশন সেই অর্থে আমি অন্তত দেখতে পাইনি। বাকি তারা হয়তো তাদের মতো বলবে যে শুনানি হয়নি, এই হয়নি, তাই হয়নি, এই সমস্ত ব্যাপার। এবং হাইকোর্টে যেহেতু এই কেসটা চলছিল, আর শিয়ালদা কোর্টে তো অলরেডি চলছে, শিয়ালদা কোর্টে কালকে ভিকটিমের মা বাবার পক্ষ থেকে একটা পুট আপ রাখা হয়েছে যে এর আগেও এটা শিয়ালদা কোর্টে যতদিন হিয়ারিং হয়েছে, ভিকটিমের ফ্যামিলির যিনি আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু এর আগেও আবেদন করেছিলেন কাস্টোডিয়াল ইন্টারোগেশনের। তো সেক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবী বলেছিল যে প্রমাণ ছাড়া, একদিন আর্গুমেন্টে বলেছিলেন যে প্রমাণ ছাড়া আমরা কাস্টোডিয়াল ইন্টারোগেশন করব কেন।
তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রমাণ ছাড়া যদি কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন না করেন তাহলে তো কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনের কথাটাই উঠিয়ে দেওয়া উচিত। এটাই তো এই ক্রিমিনাল হুম, প্রসিডিওরে থাকার কথা একদমই। নয়, যে আপনি সবসময় প্রমাণ পেয়ে তারপরে কাউকে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করবেন, তাহলে কাস্টোডিতে নেওয়ার কোনো যুক্তি হয় না। তো এই কথাটাই উঠিয়ে দেওয়া উচিত। এবং আমাদের আইনজীবীরা একটা কথা দেখেছিলাম, তারা বলেছিল আর্গুমেন্টে যে যাদের নামে অভিযোগ, তাহলে অভিযুক্তরা প্রভাবশালী বলেই কি আপনারা কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে চাইছেন না? তাহলে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনের মানে কি যারা হচ্ছে সমাজে প্রভাব কম তাদেরকে নিয়ে করতে পারেন আপনারা? এই আর্গুমেন্টগুলো উঠে এসছে, সেই আর্গুমেন্টের বেসে কালকে একটা পুট আপ রাখা হয়েছে এবং অলরেডি স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট থেকে ভিকটিমের ফ্যামিলির কাছে এসে পৌঁছেছে। তো তার বেসে কিছু কিছু রাখা হয়েছে, সেগুলো সব সাবজুডিস ম্যাটার বা কনফিডেন্সিয়াল ম্যাটার বলে আমি এগুলো সব বলতে পারবো হুম না। হুম একদম। বাট যেটুকু বলতে পারবো সেই বেসে পুট আপ রাখা হয়েছে এবং তার এনাফ গ্রাউন্ড আছে এটা করার। এবং সেটা আগামীকাল হিয়ারিং, যেহেতু আগামীকাল hearing। সিবিআই এর নোটিশ সার্ভ করেছে সিবিআইকে, রাজ্যকে। তো সিবিআই কাল যদি হাজির হয় তাহলে শুনানি। শুনানি হবে। এখন বলা তো যায় না, সিবিআই তো থাকেই দিল্লিতে, এখানে থাকে হয়তো ওই নিচু তলার যারা মানে একটু লোয়ার র্যাঙ্কের যারা অফিসার আছে তারা। এবার তারা হয়তো নাটক করতেই পারে, মানে যদি করে সেটাই অবাক হব না। এবং আমি যতদূর জানি যে বিচারপতি এতদিন এই কেসটা শুনছিলেন তারও অলরেডি অন্য জায়গায় ট্রান্সফার অর্ডার হয়েছেন। তিনি আর কতদিন থাকবেন এটা বলাটা খুব মুশকিল। আচ্ছা, একটা পলিগ্রাফ বা নার্কো টেস্টের কথা হুম। হচ্ছিল, সেটার জন্য যারা অভিযুক্ত তারা মনে হয় বারণ করেছেন বা কিছু, হুম। মানে রাজি হননি। অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, দেখুন তারা ডিনাই করেছিল পলিগ্রাফ টেস্ট এবং নার্কো অ্যানালিসিসের। এটা একটা সিবিআই এর রিপোর্টের বেসিসে বলছি। তো পলিগ্রাফ বা নার্কো অ্যানালিসিস সেটা যে কেউ না করতে মানে পারে। যে কোনো অভিযুক্ত না করতে পারে, কিন্তু একটা প্রশ্ন, দেখুন নৈতিকতার প্রশ্ন থেকে যায়। নৈতিকতার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কোনো ভুল না করে থাকেন, তাহলে যেখানে গোটা বিশ্ব আপনার দিকে আঙুল তুলেছে, একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে সে তো একজন বড় বড় মাপের ডাক্তার, যতই আপনি ক্রিমিনাল বনেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে তার দিকে গোটা বিশ্ব আঙুল তুলেছে এবং এই নামটা শুনলেই সবাই যেন কেমন একটা আঁতকে ওঠে। এমনও হয়েছে, আমি বলতে পারি যে আমাদের অন্যান্য কিছু ডাক্তারবাবুর নামও হচ্ছে সন্দীপ ঘোষ, তারা এই নামটা বলতে পর্যন্ত ব্র্যাকেটে সোশ্যাল মিডিয়াতে লিখেছে নট দ্য প্রিন্সিপাল। নট দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে নামটাই এরকম হয়ে গেছে, মানে সন্দীপ ঘোষ নামটাই যেন গোটা বিশ্বের কাছে একটা আতঙ্ক। এখন যাদের নাম সন্দীপ ঘোষ তারা এরপরে, যেমন একটা সময় ধনঞ্জয়ের ফাঁসি হওয়ার পরে অনেকেই নাম ধনঞ্জয় রাখতে চাইতেন না, তো এই সন্দীপ ঘোষ নামটা শুনলেও ব্যাপারটা কিন্তু তাই হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা এটা ডিনাই করেছিলেন, আমি যেটুকু রিপোর্টে দেখেছি। কিন্তু নৈতিকতার প্রশ্নে তারা ডিনাই কেন করলো এটা তো প্রশ্ন থেকেই যাবে। এবং তারা যে রিপ্লাইগুলো সিবিআই এর কাছে দিয়েছে সেখানেও সিবিআই লিখেছে যে ইভেসিভ রিপ্লাই, মানে প্রশ্নগুলো এড়িয়েই গেছে। তো তাহলে কেন সন্দেহ হবে না? বা আপনি এখন তো করাপশনের কেসে সন্দীপ ঘোষ জেলে আছে, টালা পুলিশের ওসি হচ্ছে বাই ডিফল্ট বেলে আছে, কিন্তু 3 মাসের জন্য তো অ্যারেস্ট হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3জন মানুষকে আপনারা জেলে কেন ঢোকালেন? আর জেলে কিছুদিন না পেয়ে থাকেন তাহলে আপনারা জেলে ঢোকাতে পারেন না। আর জেলে যখন ঢোকালেন তাহলে তার এগেনস্টে আপনারা তদন্ত করে কি পেলেন? এবং তাদের বেল হওয়ার কোনো প্রশ্ন হয় না, সেখানে হুস অফ দ্য এভিডেন্স, ট্যাম্পারিং অফ এভিডেন্স এই কথাগুলো লেখা আছে। এবং তারপরেও বেল কেন দিল জানি না, এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও কেন দিচ্ছে না এটা শুধুমাত্র সিবিআই জানে। কিন্তু তারা যে সমস্ত রিপোর্ট সাবমিট করেছে সুপ্রিম কোর্টে হোক যা হোক, একটা কথা বলতে পারি তারা কোনো ব্যাপারেই কোনো তদন্ত নিজেরা যেটা বলেছে সেটা করেনি। কারণ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে বলছেন দ্য প্লেস অফ অকারেন্স হ্যাজ বিন অল্টার্ড। তাহলে আপনারা প্লেস অফ অকারেন্স যদি অল্টার্ড হয় তারা আপনারা তদন্তটা কি করেছেন? 8 তলার একটা রুম এখনো তালাবন্দি আছে, তা আপনারা কেন সেটা সিএফএসএল করলেন না? আপনাদের সিবিআই কেন করলো না? আমি পার্সোনালি সিবিআই অফিসারকে নিজে বলেছিলাম যে যিনি এখন এসপি হলেন, তার আগে এএসপি ছিলেন, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সীমা পাহুজা ম্যাডামকে দেখা হয়েছিল শিয়ালদা কোর্টে। আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের আপত্তি কোথায়? তো বলেছিল আমি দেখছি। তো দেখছি বলতে তো 1.5 বছর 18 মাস প্রায় পার হয়ে গেল। একদমই তাই। আপনি একটা হসপিটালের একটা, কারণ ক্রাইম সিনটা দেখুন, ওই যে সেই ডিসি সেন্ট্রাল আইপিএস ইন্দিরা মুখার্জির মতো, মানে সেখানে একটা মাছের বাজার তৈরি করার পরে সেই অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানাচ্ছেন আর ইনি বলছেন দেখছি, এই করে 18 মাস কেটে গেল। আর যতদিন যাবে সেই
এভিডেন্সের তো আর কোনো হ্যাঁ, এভিডেন্সের তো দেখুন অস্তিত্ব, ওখানে তো মাছের বাজার তৈরি করে দিয়ে ফেলা হয়েছিল, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা। সঞ্জয় রায়ের যে পয়েন্টগুলোর উপরে বেস করে কনভিকশন হয়েছে এবং শুধুমাত্র বায়োলজিক্যাল এভিডেন্স মিলেছে, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল বেশ কিছু এভিডেন্স এখনো পর্যন্ত সুপ্রিম মানে কোর্টের সামনে কিন্তু তারা প্রডিউস করেন। আপনি যদি বলেন যে একটা পার্টিকুলার টাইমে সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন, কিন্তু এই মেয়েটার ওরা যে যুক্তি দিচ্ছেন, মানে যে সিসিটিভিটা জমা দিয়েছে 2:35 থেকে 5:51, তার একটা পার্টিকুলার টাইমে প্রায় 60টার উপরে মুভমেন্ট, এবং সেই মুভমেন্টে দেখা যাচ্ছে সঞ্জয় রায় সেখানে গেছিল এবং বেরিয়েছে। তো তার আগে কিন্তু এটা জমা দেয়নি যে ওই মেয়েটা আদৌ কি ওখানে ছিল। এই যে যে লুফলসগুলো, এই লুফলসগুলো তুলে ধরা হয়, তার মানে আপনাকে তো আগে প্রমাণ করতে মেয়েটা ওই ডিপার্টমেন্টে ছিল, এবং এর বেসিসে রায় বেরিয়েও গেছে। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কারণ তারা ধরে নিচ্ছে মেয়েটা আগে তো ছিল, আর মেয়েটা ওখানে আগে ছিল, তার প্রমাণটা কোথায় আছে? সেটা তো আপনি সাবমিশন করেননি। তাহলে সঞ্জয় রায় ওই টাইমে গেল এবং বেরিয়ে গেল, এবং আপনারা প্রমাণ করছেন যে ওখানে বডি পাওয়া গেছে মানে সঞ্জয় রায় পড়েছে। এটা আপনি প্রুফ করতে পারেন, কারণ প্রুফ করতে গেলে তো আপনাকে দেখাতে হবে মেয়েটা ওই সেমিনার রুমে ছিল। এরকম একাধিক লুফলস আছে, যে লুফলসগুলো সত্যি কথা বলতে আপনি সিবিআই ছেড়ে দিন, রাজ্য পুলিশ ছেড়ে দিন, মেয়ের মা বাবার মানে এই ভিকটিমের মা বাবার পক্ষ থেকে যে আইনজীবীরা লড়াই করেছিলেন বাই দ্য টাইম, বৃন্দা গ্রোভার অ্যান্ড ম্যাডাম তার জুনিয়র কাউন্সিল করেছিলেন, এটা নিয়ে খুব একটা কেউ প্রতিবাদ করে না। আমি করলে আবার অনেকে আমার বিরুদ্ধে কথা বলে, কারণ তাদের এগেস্টে নিয়ে কথা বলা যাবে না। কেন বলা যাবে না তারাই জানেন, যে তিনি নিজেই বাড়ির লোককে বুঝিয়েছেন না সঞ্জয় রায় একাই, যেখানে ভিকটিমের ফ্যামিলি বলছে না আমরা এটাকে বিশ্বাস করি না, ওর যে ইনজুরি রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট দেখে এটা কোনোভাবেই আমরা মানতে রাজি নই যে একা করেছেন, কিন্তু বৃন্দা গ্রোভার অ্যান্ড টিম বুঝিয়েছেন একা করেছেন, এবং পরবর্তীকালে তিনি কেসটা ছেড়ে বেরিয়ে গেছে এই কারণে। এবার এই যে আইনজীবী, এরা তো সর্ষেতেই তো ভুল, আপনি বিচারটা পাবেন কি করে? সিবিআই কিছু করছে না, পুলিশ কিছু করছে না, রাজ্যের দিকে আঙুল তোলা যায়, কেন্দ্রের দিকে আঙুল তোলা যায়, কিন্তু আপনার ঘরের যিনি আইনজীবী, সেই ঘরের আইনজীবী কোনো কথা বল, তিনিও দেখা যাচ্ছে যে সিবিআই যা করছে তাদের সহমত। অভয়ের মা বাবার পক্ষ থেকে একটা অ্যাপিল করা হয়েছে যে সেই সময় যেমন জনসাধারণ রাস্তায় নেমেছিলেন অভয়ের জন্য, সেরকম আগামীকাল শিয়ালদা কোর্টে যে শুনানি রয়েছে সেখানে বাইরে থেকে একদম কোর্টের নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে যে বিচার কবে পাবো এবং কি হবে এই নিয়ে যদি জনসাধারণ চায় তাহলে সেখানে হাজির থাকতে পারেন, এরকমই একটা অ্যাপিল করা হয়েছে। তো হ্যাঁ, এই অ্যাপিল করা হয়েছে এবং আমিও অ্যাপিলটা করেছি। আহ, যে এর আগে দেখা গেছে কোর্টে সেইভাবে প্রথম দিকে যখন সঞ্জয় রায়ের কনভিকশন হচ্ছে, তখন কিন্তু প্রচুর মানুষ শিয়ালদা কোর্টে ভিড় করেছে, তো সেটাতে কোনো অবজেকশন ছিল না। তো এত বড় মামলায় পরে দেখা গেল যে কনভিকশনের পর থেকে আর কোর্টে সেইভাবে মাস গ্যাদারিং দেখা যায় না। শুধুমাত্র দেখুন, রাস্তায় মাস গ্যাদারিং করলে তো আপনাকে ডোনাল্ড ট্রাম্প বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আপনাকে বিচার দেবে না, একদম আপনাকে কোর্টে যেতে হবে, সিবিআইয়ের কাছে জবাব চাইতে হবে। সিবিআইকে আপনি এমনি সময় গেলে পাবেন না। তো শিয়ালদা কোর্টে একটা কাকু কাকিমা অ্যাপিল করেছেন যে সেখানে তো সিবিআই আসবে, এবং তারা বেশ কিছু পুট আপ কালকে রেখেছে পয়েন্ট কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য। তাহলে আপনারা সেখানে গিয়েও মানে ঠান্ডাভাবে শান্তিপূর্ণভাবে একটা সিবিআইকে হাত জোড় করেই হোক বা যেভাবেই আপনারা মনে করেন অনুরোধ করা যেতে পারে যে আপনারা সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিচ্ছেন না, সেটা কবে আর বাকি এই কেসের আপনারা কেস বলছেন যে চলছে চলবে, কতদিন চলবে? এখনো পর্যন্ত লার্জার কনস্পিরেসির বাইরে কেন এলো না? কেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এখনো বাই ডিফল্ট বেল পেয়ে বাইরে ঘুরছে? মানে সন্দীপ ঘোষ যদি করাপশন কেসে জেলে, তাহলে এদের বিরুদ্ধে আপনারা চার্জ গঠন কবে করবেন? এই কেস কবে শেষ হবে? এই প্রশ্নগুলো তো সিবিআইকে রাখা যেতেই পারে। তো সেই প্রশ্নগুলোর জন্য ডিমান্ড করেছেন তারা যেন সামনে সবাই যেন যায়। আমিও বলবো সবাই যাক, এবং সবাই যেন আইডিওলজি ভুলে কেউ যেন এটা ভাবে না যে আমি এই অর্গানাইজেশনের পার্ট, আমি ওই অর্গানাইজেশন পার্ট, এ গেলে আমি যাবো না, ও গেলে এখানে যাবো না। আমি বলবো এটা ইন জেনারেল আমাদের উদ্দেশ্য হচ্ছে অভয়ের বিচার, একদম একমাত্র লক্ষ্য। দেখুন, একমাত্র যদি লক্ষ্য হয় তাহলে সব পার্টি, সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, ইনক্লুডিং তৃণমূলের বিক্ষুব্ধ পার্টিও লোকজনও যদি রাস্তায় না নামতো, তৃণমূলের কি আপনি যদি বলেন শাসক দলের সবাই খারাপ না, তাদেরও একটা অংশ রাস্তায় নেমেছিল বলেই সেদিন রাস্তায় ভিড় হয়েছিল। তো তারাও যদি আসে সেই তাদেরও সময় তো welcome। জনসাধারণ সবকিছু ভুলেই শুধুমাত্র অভয়ের বিচারের জন্য রাস্তায় নেমেছিল। এখনো সেটা, কালকেও হ্যাঁ, যদি সেটা এখনো মানুষ সেটাই। যায়, একদম। তাহলে কালকে যেন সবাই যায়,
সমস্ত পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে আমি কোন রাজনৈতিক দলের বা কোন আইডিওলজি আমার ভেতরে আছে সেগুলো বাড়িতে রেখে আপনি সাধারণ মানুষ হিসেবে যান। একটাই চাই, আমাদের হচ্ছে অভয়ের বিচার চাই এবং সিবিআইকে জবাব দিতে হবে। এই উদ্দেশ্যেই সবার যাওয়া উচিত। আর কেউ যদি ভাবে যে না আমার এই পিছনে লাল সবুজ নীল এই সমস্ত আইডিওলজি মাথায় ঢুকে বসে আছে, তাহলে তারা যাবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমাদের তরফ থেকেও এই অ্যাপিলই থাকবে। আমরা কালকে দেখব যে আশা করব যে ওখানে জনসাধারণ সমস্ত আইডিওলজির কথা ভুলে গিয়ে একমাত্র অভয়ার বিচারের জন্য আবার কোর্টের সামনে দাঁড়াবেন এবং শান্তিপূর্ণভাবে এই প্রশ্নগুলো রাখবেন যে অভয়ার বিচার আদৌ আমরা কবে পাবো।